রাতের খবর। পদ্মা সেতু নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে এখনও সমঝোতা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই আয়োজিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত এক মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতাদের উদ্বেগের জবাবে তিনি একথা বলেন। তবে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ঋণের বিষয়ে একটি সম্মানজনক সমাধান আসবে বলে মনে করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়ে ব্যবসায়ী নেতাদের প্রশ্নের জবাবে মজিনা বলেন, প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তি সই হলে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে। তবে তিনি এ সময় শ্রমিক নেতা আমিনুল হত্যার কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে বিদ্যমান জিএসপি সুবিধা থেকে বঞ্চিত হতে পারে বলে ব্যবসায়ীদের স্মরণ করিয়ে দেন। This bridge, I'm sure that efforts are being made to try to find something, some way to move forward. I hope that everybody will do what they can to find a way. বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব, তবে তার আগে প্রয়োজন জাতীয় ঐক্য। সকালে রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে গোল টেবিল আলোচনায় তিনি একথা বলেন। পদ্মা সেতু বিষয়ক এক আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। চুক্তি বাতিল করা বিশ্বব্যাংকের রাজনৈতিক সিদ্ধান্ত এবং এতে সংস্থাটি বাংলাদেশের সাথে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন মেনন। অর্থায়ন নিয়ে নানা কথা বলে অযথা সময় ক্ষেপণ করা হচ্ছে বলেও মনে করেন তিনি। নিজেদের কারিগরি সক্ষমতা না থাকলেও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব, তবে এজন্য দুর্নীতিমুক্তভাবে নির্মাণ কাজ শেষ করার রাজনৈতিক প্রতিশ্রুতি থাকতে হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত পদ্মা ব্রিজ নির্মাণে বাংলাদেশের কারিগরি ও আর্থিক সক্ষমতা শীর্ষক সেমিনারে বক্তারা কথা বলেন। বুয়েটের সাবেক উপাচার্য ম শফিউল্লাহ বলেন, বিদেশি প্রতিষ্ঠান দিয়েই পদ্মা সেতু নির্মাণ কাজ করাতে হবে, তবে ব্যবস্থাপনা নিজেদের হাতে রাখা সম্ভব। আর অধ্যাপক এম আকাশের মতে, রেমিটেন্স, এডিপির অব্যবহৃত অর্থ বা বন্ডের মাধ্যমে নিজস্ব অর্থায়ন নিশ্চিত করা সম্ভব, তবে এজন্য যে রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার তা বর্তমান সরকার নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান তিনি। আর অধ্যাপক আনু মোহাম্মদের মতে, নানা সমস্যা সত্ত্বেও বিশ্বব্যাংকের মতো ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোর জাল থেকে বেরিয়ে আসার সুযোগ কাজে লাগানোর কোনো বিকল্প নেই। নরসিংদীর রায়পুরায় বিবদমান দুটি পক্ষের বিরোধকে কেন্দ্র করে টেটা যুদ্ধে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক। পুলিশ জানায়, হাদিসের তরিকা নিয়ে কাশিমপুরী গ্রুপ ও স্থানীয় আলেম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষ সংঘবদ্ধ হয়ে টেটা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের টেটার আঘাতে একজন নিহত হয়েছে, আহত হয়েছে উভয় পক্ষের অর্ধশতাধিক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় 25 জনকে আটক করেছে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে পুলিশ একজন নিহত হবার কথা স্বীকার করলেও এলাকাবাসী বলছে, এ ঘটনায় 3 জন নিহত হয়েছে। বুয়েটের অচলাবস্থা নিরসনে শিক্ষা প্রতিষ্ঠানটির বাইরের যে কোনো মহলের উদ্যোগকে স্বাগত জানাবে বুয়েট শিক্ষক সমিতি। উপাচার্য ও প্রো উপাচার্যের পদত্যাগের দাবিতে আজও সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি। তারা আশা করছেন, বুয়েটের চলমান ছুটি শেষ হওয়ার আগেই উপাচার্য ও প্রো উপাচার্য তাদের পদ থেকে সরে দাঁড়াবেন। তবে তারা পদত্যাগ না করলে 30 জুলাই সভা করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। বুয়েটের কর্তৃপক্ষের বাইরে সরকারের যে কোনো মহল থেকে যদি কোনো আলোচনা অথবা কোনো উদ্যোগ গ্রহণ করা হয়, ডেফিনেটলি আমরা তাদের সাথে আলোচনা করব। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে ডেকে বলেন এটা সমাধান করতে, আমরা ওনার সাথে গিয়ে আমাদের অবস্থানটা ক্লিয়ার করব, আমাদের দাবির যৌক্তিকতা আবার ওনাকে খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করব, এবং আমার বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস, এটা উনি বুঝে কার্যকরী পদক্ষেপ নেবেন। এদিকে পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন সহ 21 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। চাকুরির বয়সসীমা 61 বছর নির্ধারণ, সময় মতো পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন সহ 21 দফা দাবিতে সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন কর্মকর্তারা। পরে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিনেট হলে প্রতিবাদ সমাবেশ করেন তারা। বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি ডা এটিএম আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজমল আমিন টুটুল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বাবুল সহ সমিতির নেতারা।
দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার করল জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা। সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। ইফতারে পার্টি প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ এবং মহাসচিব রুহুল আমিন হাওলাদার সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জনগণের সার্বিক কল্যাণ কামনায় দোয়া করা হয়। ভৈরবে অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে। রেল স্টেশন, বাস স্ট্যান্ডে নিরীহ মানুষ তাদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছে। এমনকি অনেকে মারাও পড়ছে অজ্ঞান পার্টির কবলে পড়ে। ভৈরব থেকে মুস্তাফিজুর রহমানের পাঠানো রিপোর্ট। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এসব মানুষগুলো কোনো রোগী নয়। অজ্ঞান পার্টির কবলে পড়ে এখন তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রতিদিন রাস্তাঘাট, বাস, ট্রেন স্টেশনে এভাবে পড়ে থাকতে দেখা যায় ছেলে, বৃদ্ধা সহ মহিলাদের। হতভাগ্য এসব মানুষদের অনেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হয়তো তাদের জীবন রক্ষা পায়। ঝামেলার ভয়ে কেউ কেউ তাদের হাসপাতালে নিতে চায় না। অনেক সময় পুলিশকে খবর দিলে পুলিশ আসতে আসতে মারা যায় কেউ কেউ। ভৈরবের বাস এবং রেল স্টেশনে সম্প্রতি অজ্ঞান পার্টির তৎপরতা অনেক বেড়েছে। সহজে সাধারণ মানুষের সাথে মিশে তারা চা, পান সহ অন্য খাবারের সাথে মিশিয়ে দিচ্ছে চেতনানাশক। রেলওয়ে কর্তৃপক্ষ, নিরাপত্তা বাহিনী, জিআরপিরা এত কিছু হচ্ছে, তারপরও তারা এই পর্যন্ত এইটার কোনো সুস্থ সমাধান দিতে পারছে না। চিকিৎসকরা জানালেন, খাবারের সাথে আফিম মেশানোর কারণে তারা দ্রুত জ্ঞান হারিয়ে ফেলছে। এই অবস্থায় আক্রান্তদের হাসপাতালে আনতে দেরি হলে তাদের মৃত্যু হতে পারে। যে ওষুধটা খাওয়ানো হয়, যে জিনিসটা খাওয়ানো, সেই জিনিসটা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আফিম জাতীয় জিনিস। যা খাওয়ার ফলে ওখানে তারা অজ্ঞান হয়ে পড়ে এবং গভীরভাবে ঘুমে থাকে। তবে ভালো হয়ে যায়, আর অনেক সময় অনেকে মারাও যায়। বিষয়টি স্বীকার করে অভিযান চালানোর পাশাপাশি জনসচেতনতার উপর জোর দিলেন স্টেশন মাস্টার এবং স্থানীয় পুলিশ প্রশাসন। অপরিচিত কারোর কাছ থেকে কোনো কিছু খাবে না, অপরিচিত হকারের কাছ থেকে চলার সংস্থায় কোনো কিছু খাবে না। যতদিন ছাত্রীরা সচেতন না হবে ততদিন পর্যন্ত এই প্রবণতা বৃদ্ধি হতে থাকবে। তৎপরতা, গাড়ির ভিতরে এগুলা ঘটনা ঘটে, অজ্ঞান পার্টির ব্যক্তিকে উদ্ধার করা হয়। এই উদ্ধার করা ব্যক্তিকে সরকারি হাসপাতালে প্রেরণ ছাড়া আমাদের অন্য কোনো গতি থাকে না। রেল এবং বাসে ভ্রমণের সময় অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু না খাওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। 20 রমজানের আগে গার্মেন্টস সহ ব্যক্তি মালিকানাধীন সব শিল্প কলকারখানার শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ এবং 30% মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিইউসি। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিলে শ্রমিকদের সংগঠনটি এ দাবি জানায়। রেশন প্রথা চালু করে শ্রমিকদের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সৃষ্টির দাবি জানানো হয়। টিইউসি সভাপতি শহীদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও স্কপের সমন্বয়ক ডা ওয়াজিদুল ইসলাম খান। জাতীয় শিল্প বিকাশে বিশ্বব্যাংক, IMF এর খবরদারি বন্ধ করে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার দাবি জানানো হয় সমাবেশ থেকে। ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2005 সংশোধন করে যথাযথ প্রয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট, WBB ট্রাস্ট ও প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনগুলোর পক্ষে এই দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, মানুষের অস্বাভাবিক মৃত্যুর অন্যতম কারণ তামাক। তারা জানান, প্রতি বছর তামাক ব্যবহারে শুধু পঙ্গুত্ব বরণ করে প্রায় 3,82,000 মানুষ। সংগঠনগুলোর দাবি, প্রচলিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও প্রয়োগ হলে পাবলিক প্লেস পরিবহনে ধূমপান বন্ধ হবে, যা 1 কোটি নারীকে ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করবে। বিকাশ ঈদ কেনাকাটার খবর। শিল্পনগরী খুলনায় জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। ক্রেতা আকৃষ্ট করতে শপিং মলগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। তবে এবারও খুলনার বাজারে ভারতীয় পোশাক আধিপত্য ধরে রেখেছে। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। খুলনা নগরীর নিউ মার্কেট থেকে অভিজাত মার্কেটগুলোতে এখন ক্রেতাদের ভিড়। ঈদের এখনো অনেক দিন বাকি, এরপরও নতুন নতুন ডিজাইনের পোশাকগুলো ফুরিয়ে যাবার শঙ্কায় শপিং মলগুলোতে ক্রেতাদের এই উপচে পড়া ভিড়। দোকানগুলোতে মেয়েদের শাড়ি, সেলোয়ার কামিজ, 3 পিস, কুর্তা,
ছেলেদের পাঞ্জাবি এবং জিন্স এসেছে। শিশুদের পোশাকেরও কমতি নেই। তবে দেশি পোশাক থাকলেও এবার চায়না এবং ভারতীয় পোশাকের আধিপত্য। যা যা দেখেছি ভালোই লাগছে, এবারের কালেকশনও বেশ ভালোই। নতুন কালেকশন আসছে, কেনাকাটা শুরু করি না, এখনো করব। আজকে প্রথম আসলাম মার্কেটে, দেখি যদি পছন্দ হয় নিব, না হলে আরো হয়তো 2-1 দিন ঘুরবো, তারপরে কিনবো। তবে গতবারের চেয়ে এবার শুরুতেই বিক্রি ভালো বলে জানালেন বিক্রেতারা। আকর্ষণ যেটা হচ্ছে সোনাক্ষী, খুশি, রডি রাঠোর, এই ড্রেসগুলো সবচেয়ে বেশি চলতেছে। আমরা আশাবাদী যে 2-1 দিনের মধ্যে বাজার ঘুরে দাঁড়াবে। ঈদকে সামনে রেখে শপিং মলগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন খুলনা নিউ মার্কেটের সভাপতি। খুলনা ঈদের বাজার মোটামুটি ভালো, অন্যান্য বারের থেকে এবার খারাপ মনে হচ্ছে না। তবে এটা আরো ঈদ যত ঘরে ডেভেলপ হবে, আর এখানে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি আছে, নিরাপত্তা আছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তাই এবারে ঈদ পরিবার পরিজনদের সাথে সবাই ভাগাভাগি করে নেবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থনীতি সংবাদ। চলতি অর্থবছরে বাজেট বাস্তবায়নের জন্য মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় প্রয়োজন বলে মনে করেন গবেষণা সংস্থা সিপিডি নির্বাহী পরিচালক ড মুস্তাফিজুর রহমান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে তিনি আরও বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী 7.2% প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতিকে 7.5% নামিয়ে আনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এর জন্য প্রশাসনিক দক্ষতার পাশাপাশি বেসরকারি খাতের প্রসার ও উন্নয়নে সরকারকে নজর দিতে হবে। এছাড়া সরকারি ব্যাংক পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। সেমিনারে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং হিসাব বিজ্ঞানী অধ্যাপক হারুনুর রশিদ সহ অ্যালামনাই নেতারা বক্তব্য রাখেন। বাংলাদেশকে সম্ভাবনাময় অর্থনীতির দেশ উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি একে আজাদ বলেছেন, ব্যবসা বান্ধব সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বেগবান হবে। শনিবার এফবিসিসিআই আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই ইফতারে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারা। এছাড়াও ঢাকাস্থ বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন। ইফতারে আরও অংশ নেন ব্যবসায়ী ও সাংবাদিক সহ সমাজের বিশিষ্টজনরা। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি একে আজাদ। অনুষ্ঠানে ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এবার প্রবাসী বাংলাদেশিদের খবর। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের অন্যতম বড় শপিং মল ড্রাগন মার্টে কাজ করছে প্রায় 6,000 বাংলাদেশি। চাহিদা থাকা সত্ত্বেও ভিসা জটিলতার কারণে ভারতীয় এবং পাকিস্তানিদের সাথে পাল্লা দিতে পারছে না বাংলাদেশিরা। এ ব্যাপারে সরকারের সুনজর প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিকের পাঠানো রিপোর্ট। বিশ্বজুড়ে চীনের বাণিজ্য সম্প্রসারণের অন্যতম উদাহরণ হয়েছে দুবাইয়ের ড্রাগন মার্ট, যেখানে কাজ করছেন বিভিন্ন দেশের প্রায় 50,000 কর্মী। এই সুবিশাল বাণিজ্য কেন্দ্রের পাশাপাশি সেখানে কর্মরত শ্রমিকদের আবাসনের জন্য তৈরি করা হয়েছে বিশাল আকৃতির চায়না টাউন, যেখানে প্রায় 2 লাখ লোকের আবাসস্থল রয়েছে। এর মধ্যে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা মাত্র 6,000। বর্তমানে বৈধভাবে 4 থেকে 4,500 বাংলাদেশি শ্রমিক কাজ করে এবং আরো 3,000 শ্রমিক কাজ করতে পারবে। শুধু বিষয়গত জটিলতার কারণে আমাদের শ্রমিকরা কাজ করতে পারতেছে না। এখনো অনেক বাঙালি কাজ করার সুযোগ রয়ে গেছে, কিন্তু আমাদের ভিসা 2 বছর পর্যন্ত বন্ধ থাকাতে বাঙালিরা এখানে চাকরি পাচ্ছে না। 2006 সাল থেকে ড্রাগন মার্ট চালু হওয়ার পর বৈষম্যের শিকার বাংলাদেশিদের ভিসা বন্ধ রয়েছে গত 2 বছর ধরে। বাংলাদেশি শ্রমিকদের অভিযোগ, প্রতিবেশী দেশ ভারতের কিছু কর্মকর্তার প্রভাবের কারণে বাংলাদেশি শ্রমিকরা ভিসা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন ড্রাগন মার্টে। দূতাবাসের মাধ্যমে অ্যাম্বাসাডারকে কয়েকবারই দেখিয়ে কিন্তু এটার রিপোর্ট জানাইছে। কোনো একজন ব্যক্তি এই পর্যন্ত থেকে সে আমাদেরকে মনে করেন এই খবরটা করে নাই, নয় এই জন্য বা কেউ কোনো খোঁজ খবরও নিচ্ছে না। বাংলাদেশের কোনো এই যে সরকারি যে উদ্যোগের একটা লোক আছে, কেউ এখানে এসে কারো কোনো খবর বার্তা নেয় না, কিংবা কিভাবে আছি না আছি, প্রবাসের কিছু যে উন্নয়নমূলক কিছু ব্যবস্থা সেগুলি তারা নেয় না। বর্তমানে যেসব ভিসাগুলো বের হচ্ছে তা শুধু ভারতীয়দের জন্য। সেখানে কর্মরত হাজার হাজার শ্রমিকের অভিযোগ, বাংলাদেশের মিশনগুলোকে বারবার অভিযোগ করা সত্ত্বেও তারা কোনোভাবে এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। ফলে ড্রাগন মার্টে অসংখ্য বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। রাতের খবরে আরও একটা পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি, আরও খবর আর একটু পর।
সিরিয়ায় বিদ্রোহীদের উপর ব্যাপক বিমান হামলা চালাচ্ছে সেনারা। বেইজিংকে ছাপিয়ে যাওয়া এক উদ্বোধনী অনুষ্ঠান সবুজ পৃথিবীর আহ্বান লন্ডন অলিম্পিকে। ফিরে এলাম রাতের খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি সেনারা আজ বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। বিদ্রোহীদের উপর ব্যাপক বিমান হামলা চালাচ্ছে তারা। এদিকে লেবাননে বন্দুকযুদ্ধে নিহত 8 আর নেপালে গাড়ি দুর্ঘটনায় 14 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় বিদ্রোহীদের দাবি, আলেপ্পো শহরে তাদের অবস্থান লক্ষ্য করে শনিবার সকালে সামরিক বিমান থেকে বোমা হামলা জোরদার করা হয়েছে। বাশারের অনুগত সেনারা বিদ্রোহীদের দমনে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র ব্যবহার করছে। সেখানে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, আর লোকজন ভয়ে পালাচ্ছে বলেও জানা গেছে। এদিকে বিদ্রোহীরা দাবি করছে সরকারি সেনাদের বেশ কয়েকটি ট্যাঙ্ক তারা ধ্বংস করে দিয়েছে। অ্যামেচার ভিডিও ফুটেজ থেকে দেখা যায় বিদ্রোহীরা ধ্বংসপ্রাপ্ত সরকারি সেনাদের সামরিক কনভয়ের উপরে বিমান বিধ্বংসী কামান বসিয়ে তা থেকে জঙ্গি বিমান লক্ষ্য করে গোলা ছুটছে। আলেপ্পোতে সরকারি বাহিনীর তাণ্ডবের প্রতিবাদে শত শত লোক বিক্ষোভ করেছে তুরস্কে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সিরিয়ার পার্শ্ববর্তী দেশ লেবাননেও চলছে যুদ্ধাবস্থা। দেশটির ত্রিপোলি শহরে সুন্নি ও আলাউতি মুসলিম জঙ্গি গোষ্ঠীর মধ্যে চলছে ভয়াবহ বন্দুকযুদ্ধ। ইতিমধ্যে 8 ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে নেপালে জিপ খাদে পড়ে মারা গেছে 14 তীর্থযাত্রী, গুরুতর আহত আরও 2 জন। পুলিশ জানিয়েছে কাঠমান্ডু থেকে 300 কিলোমিটার দূরে পালপা জেলার একটি উঁচু হাইওয়ে থেকে জিপটি পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের 13 জনই নেপালি আর 1 জন ভারতীয় বলে জানা যায়। মোয়াজ্জেম হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার খেলার খবর, আবারও অলিম্পিক প্রসঙ্গ। আতশবাজির ঝলকানি সাথে ড্যানি বয়েলের চেষ্টায় আদি সংস্কৃতি থেকে শুরু করে গ্রেট ব্রিটেন কিভাবে কালের বিবর্তন পেরিয়ে এখানে পৌঁছেছে তার সবটুকুই মন্ত্রমুগ্ধের মতো দেখেছে গোটা বিশ্ব। তবে 30তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে কি বার্তা পৌঁছে দিল আয়োজকরা? সুব্রত সাহার ডেস্ক রিপোর্ট। টানা 7 বছরের পরিশ্রম বাস্তবে রূপ নিয়েছে লন্ডনবাসীর। পর্দা নেমেছে 2012 অলিম্পিকের। তাই তো লন্ডন অলিম্পিক কমিটির প্রধান সেবাস্টিয়ান কো ব্রিটিশ নাগরিক হিসেবে নিজেকে সার্থকই দাবি করলেন। যে উৎসব নিয়ে এত জল্পনা কল্পনা তা দেখল পৃথিবীর কোটি কোটি মানুষ। তারপরও সেবাস্টিয়ান যেন আমন্ত্রণ জানানোতে কোনো ফাঁক রাখতে চাইলেন না। স্বাগত জানালেন ব্রিটেনের পক্ষ থেকে পুরো বিশ্বকেই। শিশুদের হাতের বেলুন ফুটিয়ে স্টেডিয়ামের সঙ্গে পুরো বিশ্বই করেছে ফাইনাল কাউন্টডাউন। কখনো পুরো স্টেডিয়াম রূপ নিয়েছে স্বাস্থ্যসেবার ওয়ার্ড হিসেবে, কখনো বা তারুণ্যের দামামা বেজে উঠেছে লন্ডনে। স্বর্ণময় অতীতকে পিছনে ফেলে আস্তে আস্তে কিভাবে এগিয়ে চলেছে গ্রেট ব্রিটেন তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে কোনো কিছুরই কমতি ছিল না। বড় বড় সেলিব্রিটিরাও এদিন নিয়েছেন অলিম্পিককে সার্থক করে তোলার দায়িত্ব। পৃথিবী সেরা হাসির জাদুকর মিস্টার বিনও ভুললেন না তার কাছে নিজের দেশ কি চায়। এমনকি দেশের প্রয়োজনে ডেভিড বেকহামকে হতে হয়েছে টর্চ বহনকারী স্পিডবোটের চালক। জাতিগত শক্তি বোধহয় একেই বলে। পুরো স্টেডিয়াম আর স্টেডিয়ামের বাইরের ভিন্নধর্মী সব আয়োজন ফ্রেমের পর ফ্রেম অবাক করেছে পুরো বিশ্বকে। ছিল না অ্যাথলিটদের আনন্দ গ্রহণ করার কোনো কম সুযোগ। আর তাই তো মার্চ পাস্টে এসেও উসাইন বোল্টের মতো তারকাও করল শিশুসুলভ আচরণ। আর সাফল্যের সূচনাটা বোধহয় ঈষৎ হাসিতেই লুকিয়ে রাখতে চাইলেন মারিয়া শারাপোভা। বেজে উঠেছে লন্ডনের বিগ বেন।
অপেক্ষার প্রহর শেষ করে আজই শুরু হয়ে যাচ্ছে মেডেলের হিসাব। সুব্রত সাহা, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, তবে যাবার আগে একেএসটিএমটি বার শিরোনামগুলো আরেকবার। মিয়ানমার থেকে পালিয়ে আসা আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব হবে না, আল জাজিরাকে প্রধানমন্ত্রী। নির্দলীয় সরকার ইস্যুতে তীব্র আন্দোলনের পরিকল্পনা বিএনপি, সাংগঠনিক শক্তি বাড়াতে কাউন্সিলের উদ্যোগ। শোক সভায় হুমায়ুন আহমেদের শেষ ইচ্ছা, ক্যান্সার হাসপাতাল নির্মাণে নাগরিক উদ্যোগের আহ্বান বিশিষ্টজনদের। লন্ডন অলিম্পিকের জমকালো উদ্বোধন, আসরে প্রথম স্বর্ণ জিতলেন চীনের শুটার সিলিং। এই ছিল রাতের খবরে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল।